নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে আজকে নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন্স। বাংলা পরিবর্তন চায়, বিকাশ চায়, এই অবস্থা থেকে বাংলাকে বার করতে হবে। দুর্গাপুরের নেহেরু স্টেডিয়াম থেকে মন্তব্য মোদির। প্রধানমন্ত্রীর সভায় থাকছেন না দিলীপ ঘোষ। দিল্লি উড়ে যাওয়ার আগে তার মন্তব্য, দল ডাকেনি তাই সভায় যাচ্ছি না, দলের কাজেই দিল্লি যাচ্ছি। বাড়ল লোকাল ট্রেনের সংখ্যা। শিয়ালদা শাখায় বেশ কয়েকটি লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানো হলো। ডায়মন্ড হারবার এবং বারাসাত শাখায় অতিরিক্ত 5টি ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের। আগাম বার্তা সত্ত্বেও অসতর্ক রেল। জনশতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় ঝাড়গ্রামে মৃত্যু 3 হাতির। ক্ষুব্ধ বন দপ্তর থেকে স্থানীয় বাসিন্দারা। পেহেলগাঁওয়ে হামলা চালানো টিআরএফকে জঙ্গি সংগঠন বলে ঘোষণা আমেরিকা। ট্রাম্পের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে টুইট বিদেশমন্ত্রীর। ফের বাংলা সফরে মোদি। পাখির চোখ 2026। তৃণমূলের 21শে জুলাই সভার আগেই বঙ্গে মোদি। দুর্গাপুর নেহেরু স্টেডিয়াম থেকে কি বার্তা দিলেন প্রধানমন্ত্রী, দেখুন। নির্বাচনের আগে শুক্রবার বাংলা সফরে মোদি। দুর্গাপুরের নেহেরু স্টেডিয়াম থেকে রাখলেন নিজের বক্তব্য। জয় মা কালী বলে বক্তৃতা শুরু করলেন মোদি। তিনি বলেন, বিজেপি বিকশিত বাংলা চায়। বাংলার এই মাটি প্রেরণায় পূর্ণ। বিজেপি সমৃদ্ধ পশ্চিমবঙ্গ তৈরি করতে চায়। একসময় বাংলা সমৃদ্ধই ছিল, বিকাশের কেন্দ্র ছিল, কিন্তু এখন তা নেই। আমরা এই অবস্থায় বদলাতে চাইছি। এখন কাজের জন্য বাইরে যেতে হয় বাংলার মানুষকে। বাংলাকে এই অবস্থা থেকে বার করতে হবে। বাংলা ভাষাতেই নরেন্দ্র মোদী বলেন, বাংলা পরিবর্তন চায়, বাংলা উন্নয়ন চায়, আর তারপরই শানালেন শাসক দলকে। তার মন্তব্য, অনুপ্রবেশকারীদের হয়ে সরাসরি নেমে পড়েছে তৃণমূল। কান খুলে শুনে রাখুন, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী পদক্ষেপ করা হবে। শুধু তাই নয়, মোদির ভাষণে আরজিকর এবং কসবা কাণ্ডের প্রসঙ্গ উঠে এলো। তিনি বলেন, বাংলার হাসপাতালও মেয়েদের জন্য সুরক্ষিত নয়। তখনও দেখা গিয়েছে কিভাবে অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছে তৃণমূল। এরপর কলেজেও একটা মেয়ের উপর কিভাবে অত্যাচার চালানো হলো, সেখানে দেখা গেল তৃণমূলের লোকেরা জড়িত। শিল্প নিয়ে মোদির মন্তব্য, বিজেপি ক্ষমতা এলেই বাংলায় দেশের অন্যতম শিল্প সমৃদ্ধ রাজ্য হয়ে উঠবে, এটা আমার বিশ্বাস। কিন্তু তৃণমূল বাংলাকে শিল্পোন্নত হতে দিচ্ছে না, তাই তৃণমূল বাংলা থেকে সরাতে হবে। পশ্চিমবঙ্গকে এমনভাবে তৈরি করতে হবে যাতে এখানে নতুন বিনিয়োগ আসে, কর্মসংস্থান তৈরি হয়। কিন্তু যতদিন তৃণমূল থাকবে ততদিন এই সব হবে। দুর্গাপুরে এসে দুর্গাপুর নিয়ে তার মন্তব্য, ভারতের বিকাশে দুর্গাপুরের ভূমিকা গুরুত্বপূর্ণ। দুর্গাপুর ভারতের শ্রম শক্তির বড় কেন্দ্র। পাশাপাশি রাজ্য জুড়ে বিকাশ হচ্ছে। বহু মানুষের রোজগার নিশ্চিত হবে। কলকাতা মেট্রো দ্রুত বিস্তার হবে। রেলের বিকাশ হচ্ছে। 25 থেকে 30 লাখ ঘরে পাইপলাইনে গ্যাস পৌঁছচ্ছে। গত 10 বছরে সংযোগে অভাবনীয় কাজ হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। শুক্রবার দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে, কিন্তু সেই সভায় থাকছেন না রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। সকালবেলাতেই তিনি দিল্লি উড়ে গেলেন। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গ সফরের দিনেই দিল্লি রওনা দিলেন দিলীপ ঘোষ। এমন খবর সামনে আসতেই নতুন করে চর্চা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। দলীয় পদ হারানোর পর থেকে রাজ্য বিজেপির সভা সমাবেশে কার্যত অদৃশ্য ছিলেন দিলীপ ঘোষ। নিজেই কিছুদিন আগে অভিযোগ করেছিলেন, কোনো বৈঠকে ডাকা তো দূর, এমনকি বসার জন্য চেয়ারও নাকি দেওয়া হতো না তাকে। অথচ বিজেপির একদা দাপুটে এই রাজ্য সভাপতি সম্প্রতি যেন একটু নড়েচড়ে বসেছেন। শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে দিলীপকে কিছুটা বেশি সক্রিয় দেখা যাচ্ছে। তা নিয়েও আলোচনা কিছু কম হয়নি। এর মধ্যেই মোদীর রাজ্য সফরের খবর। থাকছেন সব নেতা মন্ত্রী। সেখানে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, দিলীপ ঘোষ কি থাকবেন সভায়? শুরুতে খবর ছিল মোদীর সভায় তিনি উপস্থিত থাকবেন। তাতে গুঞ্জন ছড়ায়, দল কি তবে তাকে ফের গুরুত্ব দিচ্ছে? কিন্তু সেই সম্ভাবনায় জল ঢেলে দিলেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজেই। বৃহস্পতিবার দুর্গাপুরে মোদীর সভাস্থল ঘুরে দেখে সুকান্ত বলেন, দিলীপ দা শুক্রবার দিল্লি যাচ্ছেন, কেন্দ্রীয় নেতৃত্ব তাকে ডেকেছে। এই মন্তব্যে স্পষ্ট, মোদীর সভায় দিলীপ ঘোষ থাকছেন না। এদিকে দিল্লি যাওয়ার আগে বিমানবন্দর থেকে দিলীপ ঘোষ জানান, দলের কাজেই তিনি দিল্লি যাচ্ছেন। তার কথায়, কর্মীরা ডেকেছিলেন তাই যাব বলেছিলাম, দল ডাকেনি তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর সভায় যাচ্ছি না।
অস্বস্তি বাড়াতে চাই না, দলের কাজেই দিল্লি যাচ্ছি। মোদির সভায় যাবে। আমাকে কর্মীরা ডেকেছিলেন, তাই আমি হ্যাঁ করেছিলাম। পার্টি ডাকেনি, হয়তো পার্টি চায়ও না আমি যাই, অস্বস্তি হবে, সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভায়। আর দিল্লি যে চলে যাচ্ছেন সেটাকে অ্যাভয়েড করার জন্য না কোনো কাজ আছে? দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি, পার্টিরই কাজে যাচ্ছি। এতেই রাজনৈতিক মহলে প্রশ্ন আরো ঘনীভূত হচ্ছে। কানাঘুষো চলছে, মাত্র কদিন আগেই তো দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করে ফিরেছেন দিলীপ ঘোষ। তবে কি আবার নতুন কোনো বার্তা নিয়ে যাচ্ছেন তিনি, নাকি তার দূরত্ব এখনো মেটেনি? বিগত কয়েক বছরে মোদির বাংলায় বেশিরভাগ সভা থেকেই কার্যত আউট অফ স্ক্রিপ্ট ছিলেন দিলীপ ঘোষ। এবারের সভায়ও যে তিনি ডাক পাননি তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে। যদিও সাংবাদিকদের একবার জানিয়েছিলেন আমন্ত্রণ না পেলেও দর্শক আসনে বসে মোদির ভাষণ শুনবেন। তবে সুকান্তর মন্তব্যে পরিষ্কার সেই সুযোগও এবার থাকছে না। এসএসসির বিধি চ্যালেঞ্জ করে মামলা গেল সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতে চাকরি প্রার্থীদের একাংশ দায়ের হল এসএলপি। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা। স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিধির বিরুদ্ধে এবার মামলা সুপ্রিম কোর্টে। এসএসসি নিয়োগ বিধিকে মান্যতা দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্ট ডিভিশনের বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন চাকরি প্রার্থীদের একাংশ। স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছেন তারা। আগামী সপ্তাহে মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে। এসএসসির নতুন নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে মামলা হয়েছিল। নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে সরকারি ও সরকার সাহায্য স্কুলে চাকরির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের 10 নম্বর দেওয়ার কথা বলা হয়েছে। বয়সে ছাড়ের কথাও বলা হয়। এই দুটি বিষয় এসএসসির নতুন নিয়োগ বিধিকে বৃহস্পতিবার মান্যতা দেয় ডিভিশন বেঞ্চ। তবে ডিভিশন বেঞ্চ এর আগে নির্দেশ দিয়েছিল নতুন নিয়োগ প্রক্রিয়ায় চিহ্নিত অযোগ্যরা বসতে পারবেন না। অর্থাৎ 26,000 চাকরি বাতিলের মামলায় চিহ্নিত অযোগ্য যারা রয়েছেন তারা এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। কিন্তু বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চ অভিজ্ঞদের 10 নম্বর ছাড় ও বয়সের ছাড় নিয়ে এসএসসির আর্জি মেনে নেয়। এবার ডিভিশন বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন চাকরি প্রার্থীদের একাংশ। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত 30 মে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। সেই বিজ্ঞপ্তি অনুসারে গত 16 জুন বিকেল 5টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়। 14 জুলাই আবেদন জানানোর শেষ দিন ছিল। পরে আবেদনের দিন বাড়িয়ে 21 জুলাই পর্যন্ত করা হয়। হাই নিউজ নেটওয়ার্ক। যাত্রী সমস্যার কথা মাথায় রেখেই লোকাল ট্রেনের সংখ্যা বাড়াচ্ছে রেল। সম্প্রতি শিয়ালদা শাখায় বেশ কয়েকটি লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে রেলের তরফে। এবার ডায়মন্ড হারবার এবং বারাসাত শাখায় অতিরিক্ত 5টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও কিছুদিন আগে সময় বদল করা হয়েছে একটি লোকাল ট্রেনের। নিত্যদিন লোকাল ট্রেনে যাত্রীদের ভিড় থাকে চোখে পড়ার মতো। গন্তব্যে পৌঁছাতে রীতিমতো নাজেহাল হতে হয় নিত্যযাত্রীদের। সেই কারণে সম্প্রতি শিয়ালদহ শাখায় বেশ কয়েকটি লোকাল ট্রেন বাড়িয়েছে রেল। এবার ডায়মন্ড হারবার ও বারাসাত শাখায় চলবে অতিরিক্ত আরও 5টি লোকাল ট্রেন, এমনটাই জানালো রেল। রেল সূত্রে খবর, যাত্রী সমস্যার কথা ভেবেই লোকাল ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। ভোর 5টায় সোনারপুর থেকে ছাড়বে একটি ডায়মন্ড হারবার লোকাল, যা গন্তব্যে পৌঁছাবে 6টা 5 মিনিটে। ডায়মন্ড হারবার থেকে চলবে একটি বালিগঞ্জ লোকাল। এটি ডায়মন্ড হারবার থেকে ছাড়বে সকাল 6টা 30 মিনিটে। বালিগঞ্জ পৌঁছাবে 7টা 56 মিনিটে। বারাসাত থেকে ছাড়বে বসিরহাট লোকাল, সকাল 6টা 25 মিনিটে, পৌঁছাবে 7টা 30 মিনিটে। বসিরহাট থেকে 7টা 35 মিনিটে আরও একটি ট্রেন যাবে বারাসাত পর্যন্ত। প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে সময় বদল করা হয়েছে একটি পুরনো লোকাল ট্রেনের। 34882 নম্বর সোনারপুর ডায়মন্ড হারবার লোকাল ট্রেনটি এখন থেকে 10 মিনিট আগে ছাড়বে। আগে ট্রেনটি ছাড়ত 4টে 50 মিনিটে, এখন তা ছাড়বে 4টে 40 মিনিটে এবং ডায়মন্ড হারবার পৌঁছবে সকাল 5টা 45 মিনিটে। হাই নিউজ নেটওয়ার্ক।
ঝাড়গ্রাম রেঞ্জে ট্রেনের ধাক্কায় তিনটি হাতির মৃত্যু। ঘটনায় ক্ষুব্ধ বন দফতর থেকে স্থানীয় বাসিন্দারা। গভীর রাতে রেল লাইন পেরিয়ে জঙ্গলে যেতে গিয়ে জনশতাব্দী এক্সপ্রেসে ধাক্কা খায় 3টি হাতি। ঝাড়গ্রাম রেঞ্জে ফের ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু। এবার ঝাড়গ্রাম থেকে খড়গপুর যাওয়ার পথে বাসতলা স্টেশনের কাছে জনশতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় 3টি হাতির মৃত্যু। ক্ষুব্ধ বন দপ্তর, তদন্তের নির্দেশ দিয়েছে রেল। জানা যাচ্ছে বাসতলার কাছে যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে সেই এলাকার 3 দিকে জঙ্গল। বৃহস্পতিবার গভীর রাতে ওই রেল লাইন পেরিয়ে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে যাচ্ছিল একটি হাতির দল। ঠিক সেই সময় দ্রুত গতিতে আসা জনশতাব্দী এক্সপ্রেসের 3টি হাতিকে ধাক্কা মারে। লাইনের ওপরে পড়ে মৃত্যু হয় হাতিগুলির। 3টি হাতির মধ্যে একটি পূর্ণবয়স্ক এবং 2টি হস্তি শাবক ছিল। লাইনে হাতির মৃত্যুর জেরে ঘটনাস্থলে দাঁড়িয়ে যায় ট্রেনটি। বন দপ্তর এবং রেলকে খবর দিলে ক্রেন এসে হাতিগুলির দেহ সরিয়ে নিয়ে যায়, যার ফলে দীর্ঘক্ষণ ওই এলাকায় ট্রেন পরিষেবা ব্যাহত হয়। একটা সময় একটি লাইন দিয়ে আপ ও ডাউন ট্রেন চলাচল হতো। সকাল 6টা নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়। এভাবে পরপর ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। রেল এবং বন দপ্তর দুটিকেই সমানভাবে দায়ী করছে তারা। যদিও বন দপ্তরের দাবি পুরোটাই রেলের অসতর্কতার ফল। রেলকে আগে থেকে জানানো হয়েছিল বাসতলা এলাকা দিয়ে হাতির দল যাতায়াত করতে পারে, কিন্তু তার সত্ত্বেও সতর্ক হয়নি রেল। বৃহস্পতিবার রাত 11টা নাগাদ রেলকে সতর্ক করা হয় হাতির দল লাইন পারাপার করতে পারে, কিন্তু সেই সতর্ক বার্তা উপেক্ষা করেই স্বাভাবিক গতিতে ছুটেছে জনশতাব্দী এক্সপ্রেস। ধীর গতিতে ট্রেন চালানো হয়নি। তাছাড়াই প্রথম নয়, এর আগেও যতবার রিভিউ মিটিং হয়েছে প্রতিবারই রেলকে সতর্ক করা হয়েছে, কিন্তু কার্যকারী পদক্ষেপ গ্রহণ করেনি রেল। এই ভূমিকায় ক্ষুব্ধ বন দপ্তর, কড়া পদক্ষেপ করতে পারে বলে খবর। এদিকে এই ঘটনায় উদ্বিগ্ন রেলও। খড়গপুর ডিভিশনে ডিআরএম KR চৌধুরী জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটি কোনো ক্ষতি হয়নি, তবে কিভাবে দুর্ঘটনা ঘটল সেটা তদন্ত করে দেখা হচ্ছে। অবিলম্বে ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা ছোট্ট বিরতির। ফিরে আসি বিরতির পর।